আসসালামু আলাইকুম। আজ 29 আগস্ট 2024 বৃহস্পতিবার। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ নিয়ে জো বাইডেনের কাছে কেঁদে কেঁদে যে বিচার দিলেন মোদি। শেখ মুজিবুর রহমানের জন্ম, ধর্ম ও পিতৃ পরিচয় নিয়ে সামাজিক মাধ্যমে যা ঘটছে। ঢাবির নতুন ভিসি ও জামাতের প্রজ্ঞাপন নিয়ে ধূম্রজাল। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাইডেনের সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেন মোদি। যদিও বাইডেন ও মোদির মধ্যকার এই ফোনালাপের বিষয়ে দেওয়া হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশ ইস্যু উল্লেখ করা হয়নি। অর্থাৎ মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেন সহ অন্যান্য ইস্যুতে আলোচনা করেছেন বলে জানানো হলেও বাংলাদেশ ইস্যুতে উভয় নেতা কোনো কথা বলেছেন কিনা এ বিষয়ে কোনো কথা উল্লেখ করা হয়নি। সোমবার 26 আগস্ট রাতে সামাজিক মাধ্যম এক্সে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি জানিয়ে পোস্ট করেন মোদি। তিনি বলেন, আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। ফোনালাপে ইউক্রেনের পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে বিশদভাবে মতবিনিময় করা হয়েছে। আমি শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরে আসার বিষয়ে ভারতের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছি। তিনি আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে মোদির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনের ফোনালাপের পর হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে এতে বাইডেন ও মোদির মধ্যকার ফোনালাপে বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। মূলত বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে কোনো কথা হয়েছে এমনটি উল্লেখ নেই হোয়াইট হাউসের বিবৃতিতে। যদিও ভারতের প্রধানমন্ত্রী মোদি টুইটে এই বিষয়টি দাবি করেছেন এবং ভারতীয় গণমাধ্যম সহ বাংলাদেশের অনেক গণমাধ্যমে বাংলাদেশ প্রসঙ্গটি উল্লেখ করে শিরোনাম করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। মোদির সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে। পোল্যান্ড এবং ইউক্রেনে তার ঐতিহাসিক সফর ও জ্বালানি সেক্টর সহ ইউক্রেনের জন্য শান্তি ও চলমান মানবিক সহায়তার বার্তা দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেন মোদির প্রশংসা করেছেন। এতে আরও বলা হয়, নেতৃবৃন্দ জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য তাদের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দেন। এছাড়া উভয় নেতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখতে কোয়াডের মতো আঞ্চলিক গোষ্ঠীর মাধ্যমে একসঙ্গে কাজ করার জন্য তাদের অব্যাহত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। ভারতের প্রতি ভালোবাসা থাকবে না কেন? শেখ মুজিব তো ভারতেরই ছেলে, এমনকি তিনি মুসলিমও নন, তিনি হিন্দু। তার আসল নাম দেবদাস চক্রবর্তী। কলকাতা সিভিল কোর্টের উকিল মিস্টার চণ্ডীদাস, তার এক মেয়ে ছিল যার নাম গৌরীবালা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী চণ্ডীদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সে সুযোগে চণ্ডীদাসের মেয়ে গৌরীবালার সাথে অরণ্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরীবালা গর্ভবতী হয়ে পড়েন। গৌরীবালা যখন বুঝতে পারেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গৌরীবালা অরণ্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরীবালা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমার চক্রবর্তীকে গৌরীবালাকে উঠিয়ে নেয়ার জন্য চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরীবালার ছেলে দেবদাসের বয়স 2 বছরে উন্নীত হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভীষণ অসুস্থতা বোধ করেন। চণ্ডীদাসের বিশ্বস্ত মহুরী শেখ লুৎফর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চণ্ডীদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না। এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন 3 বছর, তখন চণ্ডীদাসের মহুরী শেখ লুৎফর রহমান চণ্ডীদাসের সমূহ সম্পত্তি সহ গৌরীবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরীবালার নাম রাখা হয় সাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মুজিবুর রহমান, যার এফিডেভিট নং 118, তারিখ 10/11/1923 এবং এটি কলকাতা সিভিল কোর্ট, পশ্চিমবঙ্গ, ভারতের। এবং এই এফিডেভিটে প্রথম সাক্ষী হিসেবে রয়েছেন জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা, কলকাতা, থানা পোস্ট অফিস ভান্ডারিয়া, সাবেক জেলা, বরিশাল। এবং দ্বিতীয় সাক্ষী হিসেবে রয়েছেন শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা, বরিশাল। এমন একটি এফিডেভিট কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। তবে এই বিষয়টির সত্যতা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন,
আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে। এই অংশ হিসেবে জামাতকে হঠাৎ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল। তারা একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারে না। জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সরকার বিশ্বাস করে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত না। এই প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সমাজের কিছু মহল থেকে বহু বছর ধরে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত। এটি ঠিক বেঠিক কিনা সেটিতে তিনি যাচ্ছেন না, কিন্তু আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, এটি কখনো করেনি। তারপর এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে যখন ছাত্র জনতার অভ্যুত্থান ও বিপ্লব চলছিল। তারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় ছিল। আওয়ামী লীগের এই প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরীক্ষা করে দেখা হয়েছে উল্লেখে আইন উপদেষ্টা বলেন, জামাত বিএনপিকে জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল। ওই ন্যারেটিভের অংশ হিসেবে জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে হঠাৎ ঘোষণায় একটি প্রজ্ঞাপন জারি করে। আসিফ নজরুল আরও বলেন, আওয়ামী লীগ ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে। সেই ন্যারেটিভের অংশ আমরা বর্তমান সরকার হতে পারি না। আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটি এভাবে ব্যবহার করেছে। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারি না। অন্যদিকে জামাত ইসলামীতে কেউ যোগ দিতে চাইলে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দলটি। মঙ্গলবার জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানান। বিবৃতিতে পরোয়ার বলেন, অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামাতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন। যে কোনো ব্যক্তি জামাত ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে জামাত ইসলামীতে যোগদান করতে পারেন। এতে আরও বলা হয়, বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি। জামাত ইসলামী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি বর্ণাঢ্যদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ সময় আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, এমন পরিস্থিতিতে জামাতে ইসলামের মহানগরী, জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে। ইতোমধ্যেই যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বুধবার হিরো আলম নিজে বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলার আবেদন করেন। আবেদনের ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে একই আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাতের বিরুদ্ধে। আদালত তার জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রেখেছেন। এর আগে গত মঙ্গলবার সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ সময় হিরো আলম মিষ্টি বিতরণ করেন। তবে গতকাল রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান জানান, তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য নেই। ডিবিতে খোঁজ নিয়েছিলেন, সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গত সোমবার ভিসি হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তাকে নিয়ে অফলাইন ও অনলাইনে চলছে নানা আলোচনা। বেশিরভাগ মানুষই তার যোগ্যতার কারণে তাকে সমর্থন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানিয়ে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন। তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একজন যোগ্য ভিসি পেল। কেউ কেউ বলছেন ঢাবি সুযোগ্য স্বৈরাচার মুক্ত ভিসি পেল। আবার কেউ কেউ তিনি ঢাবির শিক্ষার্থী নন, রাজনৈতিক ক্যারিয়ার নেই, সাম্প্রতিক আন্দোলনে ভূমিকা নেই ইত্যাদি বলে এ নিয়োগের সমালোচনা করছেন। মঙ্গলবার পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনিও নতুন ভিসিকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি বলেন, অগ্নিগর্ভ বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ঐতিহ্য পদদলিত করে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি
হিসেবে কর্মরত শিক্ষককে ধরে এনে যে নিয়োগ দেওয়া হয়েছে আমি সেই নিয়োগ মানি না। আমি প্রতিবাদ করছি এবং ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি সেই অপচেষ্টা যারা রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার ছায়া ঘেরা আমার প্রাণের বিশ্ববিদ্যালয়কে অস্থির করার চেষ্টা করছেন। রনির এমন স্ট্যাটাসে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। কমেন্ট বক্সে তারা রনির মন্তব্যের তীব্র সমালোচনা করেন। অনেকেই তাকে স্বৈরাচারের দোষর বলে অভিযুক্ত করেন। কেউ কেউ বলেন রনি লীগের সাবেক এমপি, মানুষ সেটা ভালো করে জানে। তিনি আসলে দল ত্যাগ করলেও আদর্শ ত্যাগ করতে পারেননি। অনেকেই বলেছেন রনি আওয়ামী লীগই রয়ে গেছেন, মানুষ হতে পারেননি। অনেকেই আবার রনিকে ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছেন। ডক্টর ফয়জুল হক নামে এক ব্যক্তি বলেন, নতুন ভিসিকে আন্তরিক অভিনন্দন। এই প্রথম একজন যোগ্য মানুষ সঠিকভাবে মূল্যায়িত হওয়ায় বাংলাদেশের সব ছাত্র জনতা আনন্দিত। দেশ ও মানবতা এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ও সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ। বর্তমান এই সরকারই দেশবাসীর সরকার। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের ইমামতিতে নামাজ আদায় করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার 27 আগস্ট কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজে ইমামতি করেন উপাচার্য। উপাচার্যের ইমামতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ প্রশংসা করছেন। অনেকেই নামাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এর পক্ষে বলছেন। মাহাদি হাসান নামের এক শিক্ষার্থী লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। অধিকাংশ ক্ষেত্রে জামাতের সাথে পড়ার চেষ্টা করতেন। তার মুখ থেকে শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে মাগরিব এবং এশার নামাজের ইমামতি করতেন। স্যার ইউএসএতে পড়াশোনার সুবাদে এক গির্জার পাশে থাকতেন। সেখানে বসেও নিয়মিত উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করত বলে আমাকে একদিন বলেছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করার অনুমতি দেওয়ার কথা বিবেচনা করে পশ্চিমারা আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে, যা কেবল ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে মঙ্গলবার ওয়াশিংটনকে সতর্ক করে দিয়েছে মস্কো। গত 6 আগস্ট রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে হামলা চালায় ইউক্রেনের সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় সবচেয়ে বড় বিদেশি আক্রমণ হিসেবে মনে করা হচ্ছে কুরস্কে ওই হামলাকে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে হামলায় যথাযথ জবাব দেওয়া হবে। আর 20 বছরের বেশি সময় ধরে পুতিনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা সের্গেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে এবং সরবরাহকৃত বিদেশি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইউক্রেনের অনুরোধ বিবেচনা করে সমস্যা সৃষ্টি করতে চায়। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পুতিন বারবার বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বিস্তৃত যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়ে আসছেন। যদিও তিনি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাত চায় না রাশিয়া। মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাভরভ বলেছেন, আমরা এখন আবারও নিশ্চিত করছি যে আগুন নিয়ে এই খেলা এবং তারা ছোট বাচ্চাদের মতো ম্যাচ খেলছে, যা বড় চাচা ও খালাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে যাদের এক বা অন্য একাধিক পশ্চিমা দেশের পারমাণবিক অস্ত্রের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, আমেরিকানরা দ্ব্যর্থহীনভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনাকে এমন কিছু হিসেবে বিবেচনা করে যে সৃষ্টিকর্তা এটিকে নিষিদ্ধ করেছেন। আর যদি এই যুদ্ধ শুরু হয় তাহলে তা কেবলই ইউরোপকেই একচেটিয়াভাবে ভোগাবে। রাশিয়া তারপর পারমাণবিক মতবাদের বিষয়টি স্পষ্ট করেছে বলেও মন্তব্য করেছেন ল্যাভরভ। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, মস্কোর এই সতর্কবার্তাকে গুরুত্ব সহকারে নিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা রাশিয়ার পারমাণবিক হুমকিতে কোনো পরিবর্তন দেখতে পাননি। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।